সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 13.1 সমাধান নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব 2। তার মানে এর আগে পর্ব 1 সমাধান দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, প্রয়োজনে দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। এই বোর্ডে আমি এই পর্বে 8 নং থেকে সমাধান দেখাবো। 8 নং থেকে প্রশ্নটা লিখেছি। 8 নং প্রশ্নটা এখন আমরা প্রশ্ন পর্ব প্রথমত ভালো করে প্রশ্নে কি বলেছে বোঝার চেষ্টা করব, তারপর আমরা এটা সমাধান করব। তাহলে প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলা হচ্ছে কোনো সমান্তর ধারা, তাহলে ধারাটা সমান্তর ধারা বলে দেওয়া আছে m তম পদ n। তাহলে m তম পদ n মানে হচ্ছে আমরা যে এর আগের অঙ্কগুলোতে n তম পদের একটা সূত্র শিখেছি, ওই সূত্রটা দিয়ে কাজ করব এবং কাজ করে m তম পদ পাবো যে n এবং n তম পদের মান পাবো যে m। তার মানে হচ্ছে m তম পদ হচ্ছে n এবং n তম পদ হচ্ছে m যদি হয় মানে হলে ধারাটির m প্লাস n তম পদ কত। তাহলে m প্লাস n তম পদ আমরা বের করব। এই সম্পূর্ণ অঙ্ক করার জন্য আমাদের অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে সমান্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা আমাদের লাগবে। এই যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই যে এই সূত্রটা এখন লাগবে। এটা দিয়ে আমরা এখন কাজ করব। প্রথমত যেহেতু এটা সমান্তর ধারা বলাই আছে, তাহলে আমরা বলবো যে মনে করি ধারাটির প্রথম পদ হচ্ছে যে এ, প্রথম পদকে এ ধরা হয়। তাহলে প্রথম পদকে এ ধরলাম। তারপর হচ্ছে সাধারণ অন্তর, যেহেতু এটা সমান্তর ধারা তাই সাধারণ অন্তর লিখব। তাহলে সাধারণ অন্তর ডি ইকুয়াল টু, প্রথম সাধারণ সাধারণ শুধু ডি লিখব। তাহলে প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি লিখলাম। তাহলে এই দুটো করলাম। এখন আমরা কি কাজ করব যে m তম পদ বের করব। তাহলে m তম পদ যেহেতু n, তাহলে m তম পদকে আমরা একটা সূত্র, ওই সূত্র আকারে m তম পদ বের করতে পারি। তাহলে সুতরাং ধারাটির m তম পদ, তাহলে m তম পদ কী হবে? a প্লাস এই m লিখবো আমরা এখন m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু n। তাহলে ইকুয়াল টু n কোথায় পেলাম? প্রশ্নেই বলা আছে m তম পদ n। তাহলে m তম পদ হচ্ছে এটা a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে m তম পদ। এই m তম পদের মান প্রশ্নেই বলা আছে যে n, তাই আমরা n লিখলাম। তাহলে এটাকে আমরা একটা সমীকরণ 1 ধরলাম। তারপর n তম পদ, ধারাটির n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু m, এবং এটাকে আমরা সমীকরণ 2 ধরতে পারি। তাহলে এই সমীকরণগুলো কেন ধরলাম? কারণ এই সমীকরণ 1 থেকে আমরা 2টা বাদ দেব। কেন বাদ দেব? কারণ আমরা ডি এর একটা মান বের করব। যোগ করলে তো বিষয়গুলো বাদ যাবে না, রয়ে যাবে, আরও বাড়বে। তাই আমরা বিয়োগ দিলে কিন্তু কাটাকাটি চলে গিয়ে ডি এর একটা মান বের করতে পারবো। তাহলে এখন আমরা কাজ করব। সুতরাং এখন যে সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে পাই, 2 বিয়োগ করে পাই। তাহলে কি কাজ করবো? এই যে বিয়োগ করার নিয়মটা হচ্ছে যে বাম পক্ষ থেকে বাম পক্ষ বিয়োগ করব, ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ করব। আমি লিখে দেখাই, আমি একেবারে ডিটেইলসে দেখাবো এই বিষয়টা। দেখো এ, এই যে এখানে যে এ আছে, এই যে এ প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে আমরা এই যে প্রথম সমীকরণের বাম পক্ষ লিখলাম। এটার থেকে এই দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই যে এটা বাদ দিলাম। এবার ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ মানে n মাইনাস m, এই যেটাই হচ্ছে টোটাল বিয়োগ। এই কাজটা এখন সমাধান করব আমরা, খুবই সহজে করব, ধাপে ধাপে করব। আমি একেবারে ডিটেলসে দেখাচ্ছি যাতে তোমাদের সবার বুঝতে সুবিধা হয়। তাহলে বা এবার আমরা ব্র্যাকেট তুলে ফেললে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এই যে এই মাইনাসটা গুণ হবে সবগুলোর সাথে, তাহলে মাইনাস এ মানে মাইনাসের সাথে গুণ হলে মাইনাস এ, মাইনাসের সাথে প্লাস গুণ হলে প্লাস এ মাইনাসে মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু n মাইনাস m। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছ। এবার আমরা কাজ করব যে এই এ এবং এই এ কিন্তু কাটাকাটি চলে গেল। তাহলে কি থাকলো? এখানে m মাইনাস 1 ইন্টু ডি আছে, আর এখানে মাইনাস n। আমরা চাইলে এটা এখনই গুণ করে দিতে পারি যে মাইনাসের সাথে n গুণ হলে
মাইনাস এন বসবে, আবার এই মাইনাসের সাথে এই মাইনাস ওয়ানের সাথে এটা গুণ হলে হবে যে, আচ্ছা এটা পরবর্তী লাইনে দেখাই তাহলে ভালো হবে। এই ডি ইকুয়াল টু এন মাইনাস এম, তাহলে কাটাকাটি দেওয়ার পর বাকিটা এখানে লিখলাম। এবার কাজ করব কি দেখো, এবার আমরা এই যে ডিটা এখন আমরা গুণটা দিয়ে দিব, তাহলে কি দেখো বা যে এম এর সাথে যদি ডি, মানে এই ডিটা যেহেতু এম মাইনাস ওয়ানের সাথে গুণ আকারে আছে, তার মানে হচ্ছে এম ডি মাইনাস ডি, মানে ওয়ানের সাথে ডি গুণ হলে ডি, এম এর সাথে ডি গুণ হলে এম ডি, মাইনাস ওয়ানের সাথে ডি গুণ হলে শুধুমাত্র ডি। এবার মাইনাসের সাথে এই যে এন, এবং এই যে এন এর সাথে মানে এন মাইনাস ওয়ানের সাথে ডি গুণ হবে, তার মানে হচ্ছে এন ডি, এবং সেটা হবে যে মাইনাস এন ডি। তারপর হচ্ছে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, মানে প্লাস এই ওয়ানের সাথে ডি গুণ হলে হবে যে শুধুমাত্র ডি। আশা করি বুঝতে পেরেছো। এই যে এই লাইনটা কিন্তু সাধারণত লিখে না কেউ, আমি লিখে দেখালাম তোমাদের জাস্ট বোঝার সুবিধার্থে। আমি এখানে এক্সট্রা কিছু লাইন বাড়াচ্ছি শুধুমাত্র ডিটেলসে বোঝানোর জন্য। তাহলে এই যে এই কাজটা করলাম, ডি এর সাথে এটা যে এম মাইনাস ওয়ানের সাথে ডি, এটা গুণ করে এম ডি মাইনাস ডি পেলাম। এই মাইনাস এন মাইনাস ওয়ান ডি এর সাথে গুণ করে এন এর সাথে ডি হলে এন ডি মাইনাস এন ডি, মাইনাসে মাইনাসে প্লাস ডি। তোমরা আশা করি এতটুকু এগুলো খুব সহজে বুঝতে পেরেছো। এবার এই মাইনাস ডি প্লাস ডি কাটাকাটি চলে যাবে, তাহলে থাকলো কি এখানে এম ডি আছে মাইনাস এন ডি আছে, তারপর এন মাইনাস এম আছে। এবার আমরা এই যে এম ডি এবং মাইনাস এন ডি এখান থেকে কমন নিব, আমরা ডি কমন যাই দেখা যায়, তাহলে ডিটা আমরা কমন নিব। আমি এই পাশে চলে আসি, এবার এই পাশে দেখাই, আশা করি তোমরা এই পাশে লিখলে বুঝতে পারবে। এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে দেখো ওই যে ডি, এই যে এই লাইন থেকে এই পাশে চলে যাব বা দিয়ে, এখন এই ডি কমন যাবে, শুধুমাত্র ডি যদি আমরা কমন নেই, ডি কমন নিলে থাকলো কি এই পাশে এইটাতে থাকলো শুধুমাত্র এম থাকলো, এইখানে যদি ডি কমন নেই তাহলে মাইনাস এন থাকলো, তাহলে মাইনাস এন ইকুয়াল টু এই পাশে যেরকম আছে এন মাইনাস এম। এখন আমরা কাজ করার সুবিধার্থে এখানে এম মাইনাস এন, এটাতেও আমরা এন মাইনাস এন মিলাবো। তাহলে কী করবো, ডি ইন্টু এম মাইনাস এন ইকুয়াল টু যে মাইনাস এম মাইনাস, এই যে এখানে কিন্তু এই যে এটা কি হয়ে গেল, এটা হয়ে যাবে যে মাইনাস এন হয়ে যাবে। এই কাজটা কেমনে করলাম বিষয়টা আমি তোমাদেরকে একটু দেখাই। আমরা যদি মাইনাস এম যে এই যে এইভাবে যদি এই যে মাইনাস এম মাইনাস ইন্টু এম মাইনাস এন লিখি, এটা যে কথা, উপরের এন মাইনাস এম কিন্তু একই কথা। কেমনে, মাইনাসটা যদি গুণ করে দেই তাহলে মাইনাস এম মাইনাসে প্লাস এন, তার মানে হচ্ছে যে এনটাকে যদি শুরুতে আনি এন এ মাইনাস এম, তার মানে এটা যে কথা, এই যে এটা যে কথা, এটাও একই কথা। তাহলে এই কাজটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা করলাম কিসের জন্য, এই যেটার সাথে মিলিয়ে কাটাকাটি দেওয়ার জন্য। তাহলে এবার আমরা কি করব, বা ডি ইকুয়াল টু, এই যে ডি ইকুয়াল টু উপরে তো এটা থাকবে মাইনাস এম মাইনাস এন, তারপর হচ্ছে এম মাইনাস এন, এটাকে পক্ষান্তর করলে নিচে আসবে এম মাইনাস এন আকারে বসবে। তাহলে এবার আমরা এই যে উপরের এইটা এবং এটা কাটাকাটি দিলাম, উপরে শুধু একটা মাইনাস আছে, মানে হচ্ছে উপরে একটা ওয়ান আছে, তার মানে আমরা ডি এর একটা মান পেলাম। তাহলে বা ডি ইকুয়াল টু মাইনাস ওয়ান, কিছু নাই মানে মাইনাস ওয়ান, এই যেটাকে আমরা এখন সমীকরণ 3 বানালাম। তাহলে আমরা এই যে এতটুকু এই যে এই কাজটা, এই ডিটেলস কাজটা করলাম মূলত ডি এর মান বের করবার জন্য, কারণ ডি এর মানটা আমাদের লাগবে, এবং এটাকে আমরা সমীকরণ 3 ধরলাম। তাহলে আমরা সমীকরণ 1 পেলাম, সমীকরণ 2 পেলাম, সমীকরণ 3 পেলাম। এবার আমাদের মূল কাজ হচ্ছে যে প্রশ্নে যেটা বলা হয়েছিল যে এম প্লাস এনতম পদ কত, আমরা এই যে এমতম পদ যেমন এইটা বের করেছি, তেমনিভাবে এখন এম এর জায়গায় এম প্লাস এনতম পদ দিয়ে জাস্ট একটা কাজ করে আবার আমরা মূল কাজে চলে যাব। তাহলে এখন সুতরাং এম প্লাস এন তম পদ, তাহলে সমান্তর ধারার এনতম পদের সূত্র কি, এ প্লাস এন, এন মানে হচ্ছে এখানে এন এর জায়গায় বসবে যে এম প্লাস এন, মানে এম প্লাস এন ইন্টু ডি, না মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেটা এটা দিলাম ইন্টু ডি। ঠিক আছে, আচ্ছা আমি এটা আবার লিখি, যেহেতু এটা একটু বুঝতে অসুবিধা হবে অনেকের, ছোট করে লিখি, ইকুয়াল টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, একেবারে এইভাবে লিখলাম, ওই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর ঝামেলা না করি। এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেহেতু এই যে এম প্লাস
n মাইনাস ওয়ান, এটা কিন্তু ব্র্যাকেট তুলে দিলেও m প্লাস n মাইনাস ওয়ান এরকমই থাকে, তাই ব্র্যাকেটটা আর দিলাম না। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এবার এখান থেকে আমরা সমীকরণ ওয়ানে, যেখানে সমীকরণ ওয়ান আছে a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি, এখান থেকে আমরা সমীকরণ ওয়ান বের করব, বা সমীকরণ টু যদি মিলতো সমীকরণ টু বানাতাম। দেখা যাচ্ছে সমীকরণ ওয়ান মিলছে, কেমনে মিলবে দেখো, এই যে a প্লাস সমীকরণ ওয়ানটা কী ছিল, m মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে আমরা m মাইনাস ওয়ানটা নেই, তাহলে m মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে m মাইনাস ওয়ানের সাথে তো ডিটা এমনিতেই সব কটার সাথে গুণাকারে আছে, তাই m মাইনাস ওয়ান ইন্টু ডি লিখলাম। এখন লিখলাম না কোনটা, আমরা nটাকে লিখি নাই, যে n যে আছে nকে লিখি নাই, তাহলে n যে লিখি নাই nটাকে আলাদা করে লিখতে হবে এখন, তাহলে nটার সাথেও অবশ্যই ডিটা গুণাকারে আছে, তাহলে আমরা যদি nকে আলাদাভাবে লিখি অবশ্যই n ডি লিখতে হবে, মানে এই m মাইনাস ওয়ানের সাথে ডি গুণাকারে আছে এটা লিখলাম, প্লাস n এর সাথে ডি গুণাকার আছে, এটা হয়ে যাবে এন ডি। তাহলে এই যে এই কাজটা করলাম, কেন করলাম, কারণ এই যেটা হচ্ছে সমীকরণ ওয়ান, এই যে সমীকরণ ওয়ান a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মান হচ্ছে যে n, তাহলে এখন আমরা a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি এতটুকু পর্যন্ত এটার মান আমরা n বসাই দিলাম, প্লাস এই n তো n লিখলাম, এই যে ডি আছে ডি এর মান হচ্ছে যে এটা গুণাকারে আছে দুইটা, ইন্টু, আচ্ছা ছোটো করে ইন্টু দেই, এই ডি এর মান হচ্ছে মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান, সাইড নোট দিবে সমীকরণ 1 ও 3 হতে, আমি ছোট করে লিখছি তোমরা বড় করে লিখে দিও, যে সমীকরণ 1 এবং 1 ও 3 হতে এটা পেলাম n প্লাস n ইন্টু ওয়ান, এটার মান হচ্ছে কি, আচ্ছা এটা n প্লাস, এটা কিন্তু এই যে এই বিষয়টা কিন্তু এখন কাজ করব আমরা, কাজ করলে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, কেমনে দেখো, n তো n থাকবে, এই যে n এর সাথে যে মাইনাস ওয়ান গুণ হলে যে মাইনাস n হয়ে যাবে, ওই মাইনাসের সাথে এই প্লাসটা গুণ হলে প্লাস মাইনাসে মাইনাস n হয়ে যাবে, এই যে n এর সাথে ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস n এর সাথে যদি যে প্লাস, তারপর যদি এরকম মাইনাস n হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস n, একইভাবে যেটা n মাইনাস n এভাবেই হয়ে গেল, তাহলে এটার মান হচ্ছে কি n মাইনাস n মান হচ্ছে কি, হচ্ছে 0, তাহলে আমরা m প্লাস n তম পদের মান টোটাল কাজ করে আমরা পেলাম কত, 0 পেলাম, তাহলে এই 0টাই হবে যে আমাদের এই অঙ্কের আনসার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো, এগুলো তো ডিটেলস তোমরা বুঝতে পেরেছো আশা করি। এই সর্বশেষ এটা একটু আবার বলি আমি, প্রথমত m প্লাস n তম পদ, আমরা এখানে সূত্রটা লিখলাম m প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি n তম পদের সূত্র অনুসারে, তারপর সমীকরণ 1 বানাবার জন্য আমরা a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি করলাম, যেহেতু m প্লাস n মাইনাস ওয়ান এগুলোর সাথে ডি গুণাকারে আছে, আমরা তো m মাইনাস ওয়ানের সাথে ডিটা গুণাকারে লিখলাম, nটাকে যেহেতু বাহির করে দিব তাই n এর সাথে ডিটা গুণাকারে লিখে n ডি প্লাস n ডি বাহিরে আলাদাভাবে লিখলাম, তারপর আমরা জাস্ট সমীকরণ 1 থেকে মান বসিয়ে n, সমীকরণ 1 যদি আমি এবার একটু দাগ দিয়ে দেখাই, এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে সমীকরণ 1, তাহলে এতটুকুর পরিবর্তে আমরা এই যে n এটা লিখলাম, তারপরে এই যে n ডি এর এখানে n এর পরিবর্তে যে n এর পরিবর্তে n লিখলাম, ডি এর পরিবর্তে ডি এর মান মাইনাস ওয়ান লিখলাম, এই যে সাইড নোট অবশ্যই দিবে সমীকরণ 1 ও 3 হতে। আশা করি খুব সহজে তোমরা এখন এই যে 8 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো, কে কেমন বুঝতে পেরেছো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। এবার আমি পরবর্তী প্রশ্নে যাব, তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এটা, প্রশ্নটা তোমরা পড়ো, ততক্ষণ আমি এটা একটু মুছে দেই। এগুলো বুঝে করলে একেবারেই সহজ, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বারবার সমাধান করলে বিষয়গুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এবার 9 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 ধারাটির n পদের সমষ্টি কত। তাহলে এটা যেটা একটা প্রশ্ন, এটা আমরা প্রথমত দেখব যে আমরা এরকম ধারার অঙ্ক দেখার সাথে সাথে যদি প্রশ্ন যদি সমান্তর ধারা নাকি অন্য কি ধারা উল্লেখ না থাকে, শুরুতেই আমরা যাচাই করে দেখব এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 1 চলে গেলে হচ্ছে যে 2, 5 থেকে 3 চলে গেলে হচ্ছে 2, 7 থেকে 5 চলে গেলে হচ্ছে, মানে বিয়োগ করলে পাই যে 2, প্রত্যেক ক্ষেত্রে আমরা যেহেতু 2 পাচ্ছি তার মানে এটা একটা সমান্তর ধারা। তাহলে এই সমান্তর ধারার n পদের সমষ্টি, তাহলে এই প্রশ্নটা করার জন্য আমাদের এতক্ষণ তো আমরা n তম পদের সূত্র জানলাম, এবার আমাদের জানতে হবে যে এই যে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি জানতে হবে। সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে যে n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে যে অবশ্যই তোমাদের জানা লাগবে, Sn দিয়ে লিখে, সেটা হচ্ছে Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a, তারপর হচ্ছে প্লাস n-1 ইন্টু ডি,
এটা খুব সহজে তোমরা আচ্ছা এখানে লিখে দিই n/2 ইন্টু 2a, তারপর হচ্ছে প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্রটা দিয়ে আমরা এখন কাজটা করব। এখন এই সূত্রটা দিয়ে এখন 9 নাম্বারটা কাজটা করবো। এটা আশা করি তোমরা এই সূত্রটা জানো। এবার আমরা কাজ করব। প্রথমত আমাদের লিখব যে যেহেতু এটা একটা সমান্তর ধারা, প্রথমত আমরা বলে দিব এটি একটি সমান্তর ধারা, হ্যাঁ, যার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা। তাহলে প্রথম পদ এ ইকুয়াল টু হচ্ছে যে 1, তারপর হচ্ছে যে সাধারণ অন্তর, আরেকটা থাকে যে সাধারণ অন্তর ডি ইকুয়াল টু 3 - 1 ইকুয়াল টু 2 পাচ্ছি আমরা। তাহলে এ পেলাম, ডি পেলাম। এবার আমরা সরাসরি এই ধারাটির এন পদের সমষ্টি, তাহলে সুতরাং ধারাটির এন পদের সমষ্টি এস এন ইকুয়াল টু, যেহেতু এন পদের বলেছে তাই এখানে হবে যে এস এন ইকুয়াল টু, ওই যে সূত্রটা লিখবো n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এবার আমরা জাস্ট মানগুলো বসিয়ে কাজ করে দিব। তাহলে মানগুলো হচ্ছে n/2 লিখলাম। তারপর হচ্ছে আমাদের এখানে এই 2 এর মান হচ্ছে যে আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে ফেলি। এই 2 এর সাথে এ গুণ হবে যে 1, 2a ইন্টু 1 প্লাস n এর মান তো n থাকবে n-1 ইন্টু ডি এর মান হচ্ছে আমাদের 2। আচ্ছা আমরা এখানে যেহেতু ব্র্যাকেটটা রেখে দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দেই। তাহলে n/2, তারপর এটা আবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেই 2 প্লাস n এর সাথে 2 গুণ হলে হবে যে 2n, তারপর এই 2 এর সাথে -1 গুণ হলে হবে যে -2। এবার একটা বিষয় দেখো, এই 2 কাটাকাটি চলে যাবে, প্লাস আর মাইনাস কাটাকাটি চলে গেল। তাহলে থাকলো কি, এটা কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে মানে হচ্ছে গুণ আকারে আছে। তার হচ্ছে n/2 আছে ইন্টু 2n আছে, এই প্লাস 2n মানে শুধু 2n আছে। তাহলে এখানে এই n এটা উপরের, 2n এটা কিন্তু লব, মানে 2n এটা কিন্তু উপরের। তাহলে এখানে যেহেতু গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে উপরে নিচে কাটাকাটি দেওয়া যায়, মানে হচ্ছে এই যে 2n আছে এখানে, নিচে হচ্ছে শুধু 2 আছে, তার মানে এই 2 কাটাকাটি চলে যাবে। যে এটা যেহেতু উপরের, তার মানে এই 2 আমি কাটাকাটি এমনি জাস্ট আচ্ছা বোঝানোর জন্য দেখাই, কাটাকাটি না দিয়ে তোমরা এখানে সরাসরি এখানে n ইন্টু n বা n² লিখতে পারো। আমি এখানে এবার আমি কেটে দেখাই বোঝানোর সুবিধার্থে। এই 2 কাটলাম, এই 2 কাটলাম। তো n এর সাথে n যেহেতু গুণ আকারে আছে, তার মানে n²। এই যে n² পেলাম, এটাই হবে যে আমাদের আনসার। তাহলে এই অঙ্কের আনসার পেলাম যে n²। এই যে n² পেলাম, এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। এবার আমি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলি, তোমরা ধারাটা এতক্ষণ আমি বলি নাই, ধারাটা এখন আবার একটু লক্ষ্য করো। ধারাটা আমরা দেখতে পাচ্ছি 1 + 3 + 5 + 7। এখানে কি বিষয়টা তোমরা লক্ষ্য করছো আরেকবার দেখো। এই 1 + 3, 1 হচ্ছে একটা ভিজুর সংখ্যা, 1 এর পরবর্তী ভিজুর সংখ্যা কি 3, তারপর ভিজুর সংখ্যা কি 5, তারপর ভিজুর সংখ্যা কি 7, তারপর ভিজুর সংখ্যা কি, মানে যেটা আসে আর কি। এইভাবে এটা কিন্তু ধারাবাহিকভাবে যাচ্ছে। তার মানে আমরা এই ধারাটা দেখতে পাচ্ছি যে ওই যে ক্রমিক, মানে স্বাভাবিক ক্রমিক হচ্ছে কি ভিজুর সংখ্যা, মানে ধারাবাহিক ভিজুর সংখ্যার একটা ধারা। এরকম যে প্রথম স্বাভাবিক এই যে ভিজুর সংখ্যার যদি ধারা হয়, সেইটার n পদের সমষ্টি বের করতে গেলে, মানে মানে সহজে বলতে গেলে n সংখ্যক স্বাভাবিক ক্রমিক ভিজুর সংখ্যার সমষ্টি যদি বের করতে যাই, আমরা একটা সহজ সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। সেটা হচ্ছে যে এই যে n²। তার মানে এটা হচ্ছে এই মূল কাজটা করলাম, এটা একটা সূত্র কিন্তু, মানে সূত্র এখন আমরা জানলাম। সেটা হচ্ছে কি, ভিজুর সংখ্যার যদি একটা ধারা দেওয়া থাকে, সেই ধারাটির সমষ্টি বের করবো যে আমরা এই n² দিয়ে করলে হয়ে যাবে। কাজটা যদি আমি একটু দেখাই, একটু বড় হয়ে যাচ্ছে, তারপর আমি দেখাই। দেখুন n² হবে যে n এর মান হবে, যেটা যেহেতু 1 2 3 4, তারপর 4² মানে হচ্ছে যে 4 4 16, হ্যাঁ 4² মানে 4 4 হচ্ছে 16। এটার মান আমরা কাজ করে কিন্তু 16 পাবো যোগ করলে। দেখো 3 1 হচ্ছে 4, 4 5 হচ্ছে যে 9, 9 7 16, এই যে 16 পাবো। এভাবে আমরা তাহলে n সংখ্যক এই যে এরকম যদি ভিজুর সংখ্যার ধারা হয়, ভিজুর সংখ্যার ধারা কিন্তু আমরা n² এটা মনে রাখবো। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। তাহলে এই পর্ব এতটুকুই থাক, ভিডিওগুলো লম্বা হয়ে যাচ্ছে, আমি ছোট ছোট করে দেই। মানে এখানে এই পর্বে আমরা 2টা অঙ্ক সমাধান দেখলাম,
আশা করি খুব সহজে তোমরা এই দুইটা প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। কে কেমন বুঝতে পেরেছো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবে, আর ভিডিওটি শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও যাতে প্রত্যেকে উপকৃত হয়। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।